সো লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা ক্লাস শুরু করেছিলাম, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জাভার ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেটার বৈশিষ্ট্যগুলো, এনক্যাপসুলেশন কি বা ইনহেরিটেন্স পলিমরফিজম আমরা ডিটেলস আলোচনা করি নাই, বাট আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তিনটে ফিচার, এনক্যাপসুলেশন, পলিমরফিজম এন্ড ইনহেরিটেন্স। সেখান থেকে আমরা এনক্যাপসুলেশন ফিচারটা একটু দেখার চেষ্টা করছিলাম এবং তার সাপেক্ষে একটা ক্লাস কিভাবে লিখতে হয়, ক্লাসের মধ্যে কিভাবে এনক্যাপসুলেশন আমরা করার চেষ্টা করি বা এনক্যাপসুলেশন কিভাবে প্রোভাইড করার চেষ্টা করি, সেই জিনিসগুলো আমরা দেখছিলাম। তারপর আমরা দেখেছিলাম হচ্ছে কনস্ট্রাক্টর, রাইট? সো কারের বিহেভিয়ার একটা ক্লাস লেখার চেষ্টা করেছিলাম, যেটা ছিল হচ্ছে খুব সিম্পল। সেখানে 4টা বিহেভিয়ার এবং তার করসপন্ডিং 3টা মেথড নিয়ে আমরা কথা বলেছিলাম। এবং তারপরে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে হলে আমাদের কনস্ট্রাক্টরের প্রয়োজন হয়। সো কনস্ট্রাক্টর কিভাবে লিখতে হয় বা কনস্ট্রাক্টরের কি কি বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা সম্ভবত দেখে শেষ করেছিলাম ক্লাসটা। ওকে, সো এখানে মনে শেষ করেছিলাম। সো ফার আওয়ার ক্লাস, যেটা আমরা লিখেছিলাম যে আমাদের এরকম একটা ক্লাস আছে, কার ক্লাস, যেখানে হচ্ছে আমাদের এই মুহূর্তে শুধুমাত্র 4টা ভেরিয়েবল আছে বা 4টা অ্যাট্রিবিউট আছে। তার মধ্যে কালার, তার এক্স পজিশন, ওয়াই পজিশন এবং হচ্ছে তার ফুয়েল অ্যামাউন্ট। এই ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে আমরা কার ক্লাসটা লেখার চেষ্টা করেছিলাম। এবং আমরা দুই রকম ভাবে অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজেশন করতে পারি বলেছিলাম, যে একটা হচ্ছে অটোমেটিক ইনিশিয়ালাইজেশন, যেটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে হয়, আর কনস্ট্রাক্টর ক্লাস লিখে সেখানে আমরা ইনিশিয়ালাইজেশন করতে পারি। অথবা হচ্ছে তার যে প্রপার্টি গুলো আছে, প্রপার্টি গুলোর মধ্যে আমরা আলাদাভাবে এক্সপ্লিসিট ইনিশিয়ালাইজেশন ভ্যালু দিয়ে আসতে পারি। বোথ কেসেই আমার যখন অবজেক্টটা তৈরি হবে, সেই অবজেক্টের মধ্যে এই ইনিশিয়ালাইজেশন ভ্যালুগুলোর মাধ্যমে অবজেক্টের প্রপার্টি গুলো ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা আমরা দুই রকম ফরম্যাটে দেখে আসছিলাম, যে কনস্ট্রাক্টর মেথডের মধ্যে এই ইনিশিয়ালাইজেশন গুলো হতে পারে, অথবা এক্সপ্লিসিট ইনিশিয়ালাইজেশন আমরা যেটা এখানে করেছি এরকম ভাবে ইনিশিয়ালাইজেশন আমরা দিতে পারি। ওকে, সো এই যে কনস্ট্রাক্টরটা স্পেশাল ফরম্যাটে, যেটা অ্যাকচুয়ালি ভিতরে কোনো ধরনের ডেফিনিশন নেই, ঠিক আছে, বাট আমরা জানি অবজেক্ট যদি আমি তৈরি করতে চাই আমার কনস্ট্রাক্টর লাগবেই। সো এই জন্য আমি যদি কোনো কনস্ট্রাক্টর যদি ডিফাইন নাও করি, সিস্টেম আমাকে একটা কনস্ট্রাক্টর প্রোভাইড করে, যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। সো ডিফল্ট কনস্ট্রাক্টরের স্ট্রাকচারটা হচ্ছে দেখতে এরকম, যেটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো বডি থাকে না বা কোনো ইমপ্লিমেন্টেশন নাই, জাস্ট হচ্ছে কনস্ট্রাক্টরের যে বৈশিষ্ট্য, মানে এটা দেখতে একটা ফাংশনের মতো হবে, এটার নামটা হুবহু ক্লাসের নাম হবে এবং তার কোনো রিটার্ন টাইপ থাকবে না। সো এই বৈশিষ্ট্যগুলো সম্বলিত একটা ফাংশন আমরা জাস্ট পাবো, যেটা আমরা যদি নাও লিখি সেক্ষেত্রে সিস্টেম আমাকে প্রোভাইড করবে। বাট এখানে মনে রাখতে হবে, আমি যদি এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর যদি লিখি তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টরটা আর থাকবে না। এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর বা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বলতে কি বোঝানো হচ্ছে, এই যে কনস্ট্রাক্টরটা, এটার বাইরে যদি আমি কোনো কনস্ট্রাক্টর যদি ডিফাইন করি সিস্টেমের মধ্যে, তাহলে এই কনস্ট্রাক্টরটা অ্যাভেলেবেল হবে না। So the default constructor has no parameters, and if you don't include one, Java will sometimes put one there automatically. Okay, so Java আমাকে এটা অটোমেটিক্যালি প্রোভাইড করবে, বা আমার যে সিস্টেম আছে সিস্টেম আমাকে অটোমেটিক্যালি প্রোভাইড করবে। সো ফার আমাদের যে ফাংশন গুলো সেটা হচ্ছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে। যদি আমি এখানে আরো একটা কনস্ট্রাক্টর যদি ডিফাইন করতে চাই, ফর এক্সাম্পল এরকম, সো এখানে একটু খেয়াল করেন, এটাও ঠিক সিমিলার, বাট এখানে হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো আছে ক্লাসে, সেই ক্লাসের অ্যাট্রিবিউট গুলোর কি কি ভ্যালু হবে সেটা হচ্ছে আমি প্যারামিটারের মাধ্যমে হচ্ছে ডিফাইন করে দিচ্ছি, বা সেটার ভ্যালুগুলো আমি প্যারামিটারের মাধ্যমে নিয়ে এসে তারপর ইনিশিয়ালাইজ করার চেষ্টা করতেছি। সো এই জন্য আমার এখানে 4টা প্যারামিটার আছে, কালার, এক্স পজিশন, ওয়াই পজিশন এবং হচ্ছে ফুয়েল অ্যামাউন্ট। এই 4টা ভ্যালুকে ইনিশিয়ালাইজ করার জন্য আমি 4টা ভ্যালু প্যারামিটার হিসেবে পাস করছি, এবং সেই ভ্যালুগুলো দিয়ে আমার যে ক্লাসের ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে আমি ইনিশিয়ালাইজ করছি। ওকে,
সো এটা হচ্ছে আমরা যেটা বলি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। সরি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো, আমার যে প্যারামিটার দিয়ে আমি যে ভ্যালুগুলো পাস করছি সেই ভ্যালুগুলো দিয়ে হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা হবে, এবং এটাকে আমরা বলি হচ্ছে স্পেসিফিক কনস্ট্রাক্টর বা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ঠিক আছে, সো ডিফল্ট কনস্ট্রাক্টর এবং প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বা স্পেসিফিক কনস্ট্রাক্টরের মধ্যে পার্থক্যটা কি আশা করি ক্লিয়ার। ঠিক আছে, সো যেটা হচ্ছে আমাকে সিস্টেম প্রোভাইড করছে, বা আমি যদি কোনো কনস্ট্রাক্টর যদি ডিফাইন না করি সেক্ষেত্রে সিস্টেম আমাকে যেটা প্রোভাইড করবে সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, এবং সেক্ষেত্রে তার ডেফিনিশনটুকু কিরকম সেটা আমরা দেখে নিলাম। আর স্পেসিফিক কনস্ট্রাক্টর বা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর সেটা কি বা সেটা ডেফিনিশনটা কি সেটা আমরা দেখতে পেলাম। সো স্পেসিফিক কনস্ট্রাক্টর বা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমি হয়তো এক বা একাধিক প্যারামিটার, এখানে তো 4টা প্যারামিটার স্পেসিফাই করেছি, সেখানে 4টা প্যারামিটার স্পেসিফাই না করে আমি হয়তো একটা প্যারামিটারও স্পেসিফাই করতে পারি, বাট সেখানে এক বা একাধিক প্যারামিটার অবশ্যই থাকবে। যদি প্যারামিটার যদি স্পেসিফাই যদি না করি তাহলে কিন্তু সেটা আসলে আমার ডিফল্ট কনস্ট্রাক্টরের মতো কাজ করবে। ঠিক আছে, কেননা এখানে কিন্তু কোনো ধরনের রিটার্ন টাইপ নাই। সুতরাং যদি কোনো ধরনের প্যারামিটার যদি পাস না করি তাহলে এটার সাথে আমার ডিফল্ট কনস্ট্রাক্টরের কোনো পার্থক্য থাকবে না। ওকে, সো এই জন্য আমার এখানে অবশ্যই এক বা একাধিক কনস্ট্রাক্টর ডিফাইন করা থাকতে হবে, যেটা সাপেক্ষে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টরের সাপেক্ষে তার একটা পার্থক্য তৈরি হবে। এবং যদি আমার সিস্টেমের মধ্যে কোনো স্পেসিফিক কনস্ট্রাক্টর যদি থেকে থাকে সেক্ষেত্রে আর ডিফল্ট কনস্ট্রাক্টর থাকবে না। সেক্ষেত্রে যদি আমি ডিফল্ট কনস্ট্রাক্টর যদি ব্যবহার করতে চাই তাহলে সেটা অবশ্যই আমার সিস্টেমের মধ্যে বা এখানে আলাদাভাবে উল্লেখ করতে হবে। তো বলা হচ্ছে a constructor you provide that takes in parameters is called a specific constructor. সো যদি আমরা এক বা একাধিক প্যারামিটার দিয়ে যদি কোনো একটা কনস্ট্রাক্টর লিখি তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্পেসিফিক কনস্ট্রাক্টর। সো স্যার এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে যদি আমি মানে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, আমি এই কাজটা হয়তো আমি ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে করতে পারতাম। ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে করতে পারতাম না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর কিরকম সেটা অলরেডি বর্ণনা করে আসছি। সরি, অ্যানাদার কনস্ট্রাক্টর কেন, এই যে এইটা হচ্ছে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর। এখন আপনি বলতে পারেন যে স্যার এইখানে যে বর্ণনাটুকু আমি দিলাম, এই 4 লাইনের বর্ণনাটুকু, এই বর্ণনাটুকু আমি এইটার মধ্যেই দিয়ে দিতে চাই, কি এটাই সম্ভবত আপনার কোয়েশ্চেন নাকি? হ্যাঁ, সেটা আমি করতে পারি। সেক্ষেত্রে কিন্তু ভ্যালুগুলো আপনি পাঠাবেন কিভাবে, এই যে এখানে এক্স ওয়াই এফ যেটা আমি প্যারামিটারের মাধ্যমে পাঠাচ্ছি সেটা পসিবল হবে না, বাট আমি সেক্ষেত্রে ফিক্সড ভ্যালু দিয়ে দিতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল এক্স পজিশন 10, ওয়াই পজিশন 50, ফুয়েল অ্যামাউন্ট 100, কালার ভ্যালু হচ্ছে ব্লু, এরকম ভ্যালু দিয়ে আমি ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা আছে সেটার মধ্যেই হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা করতে পারি। ওকে, সেই কাজটা করা পসিবল। স্যার তাহলে প্যারামিটার পাঠাতে গেলে আগে থেকে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লাগবে। আবার কোশ্চেনটা, স্যার প্যারামিটার দিয়ে যদি পাস করতে চাই ওই হুম, কনস্ট্রাক্টরটা, এই যে তাহলে স্যার প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, হ্যাঁ হ্যাঁ আগে যে ডিফল্টটা ছিল ওইটা থাকা লাগবে। না, ওটা তখন আর থাকবেই না, ওটা তখন থাকবে না, কেননা ওটা তো আমাকে সিস্টেম প্রোভাইড করছিল, জাভা আমাকে প্রোভাইড করতেছিল। আমি যদি কোনো কনস্ট্রাক্টর যদি না লিখি তাহলে হচ্ছে অটোমেটিক্যালি জাভা আমাকে এই কনস্ট্রাক্টরটা দেবে। ঠিক আছে, না হলে তো আমি অবজেক্ট তৈরি করতে পারবো না। ওকে স্যার। কারণ আমরা জানি অবজেক্ট তৈরি করতে হলে আমাকে অবশ্যই কনস্ট্রাক্টর লাগবে। গত ক্লাসে আমরা অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেছিলাম, জাস্ট আবার দেখে আসি। এই যে, ঠিক আছে, সো এই যে মেথডটা, এই মেথডটা আমি যদি না লিখি সেক্ষেত্রে জাভা আমাকে দেবে এই যে এরকম ফর্মে। এই যে একটু আগে যেটা বলেছিলেন এটা কিন্তু জাভা প্রোভাইডেড ফর্ম না, জাভা আমাকে প্রোভাইড করবে হচ্ছে এই ফর্মটা। ঠিক আছে,
আর একটু আগে যে একজন কোয়েশ্চেনটা করেছিলেন যে স্যার আমরা যদি এটার ভিতরে যদি নতুন করে যদি বর্ণনাটুকু দিয়ে দিই, সেটাও আমি দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে জাভা আর আমাকে ওই যে এটার সাপেক্ষে যেটা ব্ল্যাঙ্ক সেটা আর দেবে না, আমি কিন্তু ওইটাকে রিডিফাইন করে ফেললাম, বাট স্টিল সেক্ষেত্রে আমার এইটা কাজ করবে। ঠিক আছে, এটার জন্য তখন কাজ করবে হচ্ছে এই মেথডটা, ব্ল্যাঙ্ক যেটা সেটা আর কাজ করবে না। কিন্তু আমরা যেটা এর পরে যেটা দিলাম, যে আমরা যদি চাই যে না আমরা সবগুলোর জন্য আলাদাভাবে প্যারামিটার ভ্যালু দেব, বা ইউজার হচ্ছে প্যারামিটার গুলোর ভ্যালু দেবে, যেই ভ্যালু দিয়ে আমার ইনিশিয়ালাইজেশনটা হবে, সো তখন হচ্ছে আমার স্পেসিফিক কনস্ট্রাক্টর। ওকে, সো এইটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, আর এইটা হচ্ছে আমার স্পেসিফিক কনস্ট্রাক্টর, এবং আমার কোডের মধ্যে এট দ্য সেম টাইম দুইটাই থাকতে পারে। ওকে, সো এখানে খেয়াল করেন যে এই ডেফিনেশনটাও আছে, এই ডেফিনেশনটাও আছে, সো হুইচ ইজ ভ্যালিড। আমরা সি প্লাস প্লাস এর মধ্যে দেখে আসছিলাম। ঠিক আছে, এইটাকে আমরা বলি হচ্ছে পলিমরফিজম। আচ্ছা, যে একটা নামের ফাংশন দুইটা ভিন্ন ফর্মে আমার এখানে একই সাথে থাকতে পারে, যখন আমার যেটা দিয়ে কল করব তখন আমার সেই পার্টিকুলার ফাংশনটা বা সেই পার্টিকুলার কনস্ট্রাক্টরটা অ্যাকচুয়ালি ব্যবহৃত হবে, এবং কোনটা ব্যবহৃত হবে সেটা ডিসিশনটা হবে আমার রান টাইমে, যে আমি কোনটা দিয়ে অ্যাকচুয়ালি কল করছি, এটা দিয়ে অবজেক্টটা তৈরি করতেছি না এইটা দিয়ে অবজেক্টটা তৈরি করতেছি। যেটা দিয়ে অবজেক্ট তৈরি করব রান টাইমে, সেটার সাপেক্ষে আমার অবজেক্টটা তৈরি হবে। এই যে একই নামের দুইটা ফাংশন আমার ক্লাসটার মধ্যে অ্যাভেলেবেল, সেটাকে আমরা বলতেছি, এই মেকানিজমটাকে আমরা বলতেছি হচ্ছে পলিমরফিজম। ওকে, সো আই গেস এটুকু ক্লিয়ার। সো এইটার সাপেক্ষে দেখেন আমাদের সোফার যে মেথড গুলো তৈরি হয়েছে, দুইটা মেথড কিন্তু সেম নেমের, একটার মধ্যে কোনো প্যারামিটার নেই, একটার মধ্যে হচ্ছে কয়েকটা প্যারামিটার আছে। সিম্পলি এই দুটো হচ্ছে আমার কনস্ট্রাক্টর মেথড, এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে পলিমরফিজম। এখন খেয়াল করেন এই যে মেথড গুলো আমরা ডিফাইন করলাম, কনস্ট্রাক্টর মেথড গুলো, এইটার সাপেক্ষে কিন্তু আমি এখন কার ক্লাসের অবজেক্ট দুই রকম ভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, দুই রকম ভাবে কি কি রকম ভাবে তৈরি করতে পারি, একটা হচ্ছে প্রথমটার দিকে খেয়াল করেন, যেটা হচ্ছে কোনো ধরনের প্যারামিটার নেই, সরি কোনো ধরনের প্যারামিটার নেই, সেটা দিয়ে হচ্ছে আমি একটা অবজেক্ট তৈরি করতে পারি। সো সেটা দিয়ে যদি অবজেক্ট তৈরি করি, তাহলে আমার যে ক্লাসে যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোর কি অবস্থা সেটা একটু দেখার চেষ্টা করি। সো আমরা এই যে কনস্ট্রাক্টরটা এটাকে ডিফাইন করে আসছিলাম, যে এইটা যদি তৈরি হয় সেটার ক্ষেত্রে আমার ক্লাসের মধ্যেই ভ্যালুগুলো ছিল। আবার খেয়াল করে আসি, সো এই হচ্ছে আমার অবস্থা ক্লাসের, যে ভ্যালুটা হচ্ছে ব্লু, এক্স পজিশন 0, ওয়াই পজিশন 0, ফুয়েল অ্যামাউন্ট 1000। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল গুলোর মধ্যে অলরেডি ভ্যালু দেয়া আছে। সো এইটার সাপেক্ষে দেখেন ভ্যালু হচ্ছে ব্লু, কালারের ভ্যালু হচ্ছে ব্লু, ফুয়েল অ্যামাউন্ট 1000, এক্স পজিশন ওয়াই পজিশন হচ্ছে 0। এটা যখন কল দিয়েছি আমি, আর সেকেন্ড আরেকটা কল দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে কি C2 যেটা, সেটার জন্য আমি কালার ভ্যালু দিচ্ছি হচ্ছে ব্ল্যাক, এক্স পজিশন ওয়াই 1, ওয়াই পজিশন 2, ফুয়েল অ্যামাউন্ট 500। এইটা দিয়ে হচ্ছে আমি C2 অবজেক্টটাকে তৈরি করার চেষ্টা করতেছি। সো এইটার সাপেক্ষে আমার C2 অবজেক্টটা যখন তৈরি হবে, তার ভ্যালুগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এখানে যে ভ্যালু আমি পাস করেছি সেই ভ্যালুগুলোর সাপেক্ষে তার ইনিশিয়ালাইজেশনটা হবে। সো কালার ভ্যালুটা ছিল হয়ে যাবে হচ্ছে ব্ল্যাক, ফুয়েল অ্যামাউন্ট হয়ে যাবে 500, এক্স পজিশন 1, ওয়াই পজিশন হচ্ছে 2। এবং ভালো মতো খেয়াল করলে আমরা দেখব আগের যে ভ্যালুগুলো ছিল, ঠিক আছে, এইখানে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো কিন্তু আমি যখন এই কনস্ট্রাক্টরটা দিয়ে ভ্যালুগুলো দিয়ে কল করেছি, এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি রিপ্লেস হয়ে গেল। ঠিক আছে, মানে আমার কনস্ট্রাক্টর দিয়ে আমি যে ভ্যালুগুলো পাস করছি অ্যাকচুয়াল ইনিশিয়ালাইজেশনটা ওই ভ্যালুগুলো দিয়েই হবে। ঠিক আছে, যদি আমার আগের কোনো ভ্যালু যদি থেকে থাকে
ডিফল্ট ভ্যালু হিসেবে সেটা কিন্তু আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাবে বা সেই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি ওভাররাইট হয়ে যাবে। ঠিক আছে, সো এই দুইটা জিনিসের পার্থক্যটা আশা করি ক্লিয়ার, যে আমরা যখন কোনো প্যারামিটার পাস করিনি। সো এখানে আরো খেয়াল করার বিষয়, ফর এক্সাম্পল এখানে কোনো ভ্যালুই নাই, ইনিশিয়ালাইজ করাই নাই, যেটা আমরা আজকে একটু পরে হয়তো কোডটা দেখবো, কোনো ভ্যালু অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ করা নাই। সো সেক্ষেত্রেও কিন্তু কিছু ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজেশন হবে, যেটা আমরা এর আগে দেখেছিলাম, আগের ক্লাসটাতে দেখেছিলাম, মনে আছে কিনা, যে এই তিনটা ভ্যালুই অ্যাকচুয়ালি 0 দ্বারা ইনিশিয়ালাইজ হবে আর কালার ভ্যালুটা নাল দিয়ে ইনিশিয়ালাইজ হবে। ঠিক আছে, যদি আমরা কোনো ভ্যালু যদি আগে থেকে যদি ইনিশিয়ালাইজেশন যদি না করি। আর এটা হচ্ছে ওই স্পেসিফিক কনস্ট্রাক্টরের ক্ষেত্রে তার করসপন্ডিং ভ্যালুগুলো দিয়ে হচ্ছে ইনিশিয়ালাইজেশন হচ্ছে। সো এখন চলে আসে, সোফার আমরা যা ডিসকাস করেছি, প্রাইভেট কি মিন করে যদিও আমরা জানি। ঠিক আছে, সো প্রাইভেট মিন করে যে আমার এই পার্টিকুলার ক্লাসটার পার্টিকুলার যে অবজেক্ট গুলো আছে বা প্রপার্টি গুলো আছে বা বিহেভিয়ার গুলো আছে, তারা কি অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবে, সেই অ্যাক্সেসিবিলিটিটা ডিফাইন করে হচ্ছে এই প্রাইভেট, যেটা হতে পারে প্রাইভেট, যেটা হতে পারে পাবলিক। আর ইনহেরিটেন্স যখন আমরা পড়ব তখন আমরা থার্ড আরেকটা দেখতে পাবো, যেটা হচ্ছে প্রোটেক্টেড। সো এইটা আসলে ডিফাইন করে হচ্ছে অ্যাক্সেসিবিলিটিটা, যে কারা কারা আমার এই পার্টিকুলার ক্লাসের প্রপার্টি গুলোকে বা মেথড গুলোকে অ্যাক্সেস করতে পারবে। সো ফর এক্সাম্পল এতক্ষণ পর্যন্ত আমরা যে ক্লাসটা লিখেছি সেই ক্লাসটা আমরা কিভাবে রান করব। সো এটা যদি আমরা দেখার চেষ্টা করি, সো এটার জন্য আমরা আরেকটা ক্লাস এখানে লেখার চেষ্টা করলাম, ওইটার নাম ছিল হচ্ছে কার, এটার নাম হচ্ছে কার সিমুলেশন। ঠিক আছে, যেখানে মূলত হচ্ছে আমাদের মেইন ফাংশনটা এবং এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস, এই পুরো জিনিসটা আমাদের কাছে এখন পরিচিত, রাইট? এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা। সো মেইন ফাংশনে এসে আমরা কারের একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করলাম এবং সেখান থেকে আমরা ফর এক্সাম্পল প্রিন্ট করার চেষ্টা করতেছি c.fuel। তো আমরা জানি ফুয়েল আমাদের ক্লাসের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রাইভেট ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা। তো তার এগেইনস্টে আমরা যদি c.fuel এইটার ভ্যালুটাকে যদি অ্যাক্সেস করতে চাই, অ্যাকচুয়ালি আমরা অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, যেটা বলা হচ্ছে এটা হচ্ছে একটা ডিফারেন্ট ক্লাস এবং প্রাইভেট ভেরিয়েবল গুলোর বৈশিষ্ট্য হচ্ছে ওই ক্লাসের বাইরে তাদেরকে অ্যাক্সেস করা যাবে না। সো সেটাই এখানে মনে করানোর চেষ্টা করতেছি যে ফুয়েলটা হচ্ছে একটা প্রাইভেট ভেরিয়েবল কার ক্লাসের মধ্যে। সো সেইটার সাপেক্ষে আমরা আসলে প্রাইভেট ভেরিয়েবল গুলোকে ওই ক্লাসের বাইরে থেকে আসলে অ্যাক্সেস করতে পারি না, যার জন্য জাভা এই পার্টিকুলার কোডটাকে অ্যাকচুয়ালি কম্পাইল করবে না এবং আমাকে বারবার একটা নোটিশ দেওয়ার চেষ্টা করবে যে এখানে হচ্ছে একটা এরর হয়েছে। ঠিক আছে, সো ফুয়েলটা যেহেতু প্রাইভেট ভেরিয়েবল, এই কোডটাকে আমরা আসলে রান করতে পারবো না। সো সেটা সাপেক্ষে হচ্ছে জাভা অ্যাকচুয়ালি একটা এরর প্রডিউস করবে। সো ইফ ফুয়েল ওয়্যার পাবলিক দ্য অ্যাবভ কোড উড ওয়ার্ক। আচ্ছা, সো ফুয়েল ভেরিয়েবলটা যদি পাবলিক হতো তাহলে আমার এই কোডটা কাজ করতো। ঠিক আছে, সো তাহলে আমরা এটাকে কিভাবে কাজ করাতে পারি? সো বলা হচ্ছে এটার জন্য আমি আরো কিছু মেথড ডিফাইন করতে পারি, যেটা বলা হচ্ছে ভায়া অ্যাক্সেসর মেথডস ইন দ্য ক্লাস। সো ফর এক্সাম্পল এই ফুয়েল অ্যামাউন্টটা কত সেটার জন্য আমি এখানে আলাদাভাবে একটা মেথড ডিফাইন করতে পারি, যেটা দিয়ে হচ্ছে এই মুহূর্তে ফুয়েল অ্যামাউন্টটা কত সেটা আমি জানতে পারি। হচ্ছে সেই মেথডটা হচ্ছে একটা পাবলিক মেথড। সো পাবলিক ইন্টিজার গেট ফুয়েল। তো এই মেথডটা কোথায় ডিফাইন করছি আমি? কার ক্লাসের মধ্যে। কার ক্লাসের মধ্যে আমি এরকম ভাবে একটা মেথড লেখার চেষ্টা করতেছি যে মেথডটা আমাকে রিটার্ন করে দেবে এই মুহূর্তে ফুয়েল অ্যামাউন্টটা কত। একই রকম ভাবে কালারের জন্য আমি একটা মেথড লিখতে পারি, একই রকম ভাবে এক্স পজিশন, ওয়াই পজিশন, এইগুলোর জন্য আমি করসপন্ডিং মেথডগুলো লিখতে পারি। তার কারণ এই প্রত্যেকটা ভেরিয়েবলই হচ্ছে প্রাইভেট ভেরিয়েবল, সো এদেরকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো না, এদের জন্য লাগবে হচ্ছে আমার মেথড। যদি আমি অন্য কোনো ক্লাস থেকে যদি এই ভেরিয়েবলগুলোর ভ্যালু কত আছে সেটা যদি জানতে চাই,
এখানে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, আমি কিন্তু ভ্যালুগুলা কত সেটা জানতে চাচ্ছি, ভ্যালুগুলাকে কিন্তু চেঞ্জ করতে চাচ্ছি না। ওকে, সো চেঞ্জ করতে পারবো শুধুমাত্র ওই পার্টিকুলার ক্লাস থেকেই, বাট জানতে চাওয়ার জন্য বা ভ্যালুগুলাকে অ্যাক্সেস তাদের ভ্যালুগুলা জানার জন্য আমি হচ্ছে কিছু মেম্বার মেথড এখানে ডিফাইন করার চেষ্টা করতেছি, যাতে করে তাদের ভ্যালুগুলা কত সেটা আমি জানতে পারি। ঠিক আছে, সো all these methods are within the car class and they can be read from they can read the private instance variables. So তারা হচ্ছে এই যে fuel amount, color variable, x position, y position, এই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারবে এবং সেই ভ্যালুটা আমাকে রিটার্ন করে দেবে। ওকে, এই মেথড গুলোকে আমরা ডিফাইন করেছি হচ্ছে পাবলিক হিসেবে। তার সাপেক্ষে যে কোনো জায়গা থেকে হচ্ছে তাদেরকে আমরা কল করতে পারবো এবং কল করে তাদের ভ্যালুগুলো কত সেই জিনিসটা আমি জানতে পারবো। সো অল্টারনেটিভলি আমি যদি চাই যে এদের ভ্যালুগুলা সেট করতে বা ভ্যালুগুলা কত নতুন করে ভ্যালু প্রোভাইড করতে যদি চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি একই রকম ভাবে একটু আগে বলেছিলাম হচ্ছে সেট মেথড, এটা একটু আগের গুলো মেথড গুলো হচ্ছে অ্যাক্সেসর মেথড, আর এখানে আরেকটা মেথড বলতেছি মিউটেটর মেথড, আর যেটা হচ্ছে সেট মেথড। আগের মেথড গুলোকে অল্টারনেটিভলি বলা হয় গেট মেথড, আর এই মেথড গুলোকে বলা হয় হচ্ছে সেট মেথড। ওকে, সো যেটা দিয়ে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ভ্যালু সেট করতে পারি। সো একই রকম ভাবে সেট ফুয়েল, সেট কালার, সেট এক্স পজিশন, সেট ওয়াই পজিশন, ওকে, এরকম ভাবে ভ্যালুগুলোকে হচ্ছে আমি সেট করতে পারি। ওকে, so all these methods are within the car class. Similarly, they can read the private instance variable. Okay, so একই রকম ভাবে তারা হচ্ছে পাবলিক মেথড, যে কোনো জায়গা থেকে হচ্ছে তাদেরকে আমি কল দিতে পারবো। ওকে, সো কি ওকে, হ্যাঁ কি কোশ্চেন? স্যার আমরা এখানে যখন সেট ফুয়েল দিয়েছি তখন কি স্যার মেইন যেখানে স্যার প্রাইভেট হিসাবে ছিল ফুয়েলটা, সেখানে ফুয়েলের ভ্যালু কি স্যার চেঞ্জ হয়ে যাবে কিনা? আবার বলুন। এখানে যখন সেট করেছি ফুয়েলের ভ্যালুটা, তখন কি স্যার প্রাইভেট যেটা ডিফাইন করা ছিল সেটার ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে? যে পার্টিকুলার অবজেক্টের জন্য এটা তৈরি করছি বা কল করছি, এটাকে তো আমি সরাসরি কল দিতে পারবো না, কোন একটা অবজেক্টের সাপেক্ষে কল দেবো, তাই না? জি স্যার। সেই অবজেক্টের সাপেক্ষে ভ্যালুটা চেঞ্জ হবে, অন্য আরেকটা অবজেক্টের মধ্যে এটার ইম্প্যাক্টটা হবে না। অন্য একটা জায়গা আবার যখন আমরা করতে যাব, মানে স্যার অন্য একটা অবজেক্টের জন্য যখন কল করতে যাব তখন আবার এই একই প্রসেসে সেট করে নিতে হবে। রাইট, অন্য আরেকটা মানে যতগুলো, ফর এক্সাম্পল আপনার 500টা অবজেক্ট আছে, জি স্যার। ঠিক আছে, 500টা অবজেক্টের মধ্যে একটা অবজেক্টের জন্য আপনি সেট ফুয়েল মেথডটা কল দিয়েছেন। জি স্যার। ওকে, সেক্ষেত্রে এই শুধুমাত্র একটা অবজেক্টের ভিতরে হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হবে ফুয়েলের, নতুন করে যে ভ্যালুটা প্যারামিটার দিয়ে পাস করছেন সেই ভ্যালুটা দিয়ে ফুয়েলের অ্যামাউন্টটা আপডেট হয়ে যাবে। আর যে 499টা অবজেক্ট আছে প্রত্যেকটার মধ্যে ফুয়েলের ভ্যালু থাকবে হচ্ছে যে আগে যে ভ্যালুটা ছিল সেটা। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এদেরকে আমরা বললাম হচ্ছে এই যে একটু আগে যেটা বললাম যে গেট মেথড, সেট মেথড, এদেরকে নরমালি আমরা বলি হচ্ছে গেট সেট পেয়ার। ঠিক আছে, সো এগুলো সাধারণত প্রাইভেট ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা ব্যবহার করি, মানে তাদের ভ্যালু যদি নতুন করে যদি সেট করতে চাই অথবা এই মুহূর্তে ভ্যালুটা কত আছে সেটা যদি রিটার্ন করে যদি দেখতে যদি চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা গেট সেট মেথড গুলোকে ব্যবহার করি। সো এখন খেয়াল করেন এইটার সাপেক্ষে আমাদের মোটামুটি যে কার ক্লাসটা আছে সেই কার ক্লাসটার মধ্যে এতগুলা মেথড চলে আসছে, 4টা ভেরিয়েবল এবং এই সংখ্যক মেথড। 4টা হচ্ছে সেট মেথড, সরি 5টা হচ্ছে সেট মেথড এবং 4টা হচ্ছে আমাদের গেট মেথড। সো স্পেসিফিক কনস্ট্রাক্টরের মধ্যে আমরা আবার যদি দেখতে চাই, স্পেসিফিক কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমরা চাইলে হচ্ছে এভাবে প্রত্যেকটা ভ্যালু ডিফাইন করে দিয়ে দিতে পারি, যেটাকে আমরা অল্টারনেটিভলি এখন, ঠিক আছে, এই বাম পাশের অংশটার সাথে
ডান পাশের অংশটা একটু খেয়াল করি। এখানে আমরা কি করতেছিলাম, সরাসরি ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করছিলাম, ঠিক আছে। অল্টারনেটিভলি মানে এটাকে রিপ্লেস করছি না, অন্যরকম ভাবে এইভাবেও কিন্তু আমরা এটার ভ্যালু গুলোকে সেট করতে পারি, ঠিক আছে, সেট মেথড গুলোর মাধ্যমে, ঠিক আছে। সো সেট কালার মেথড আমরা দেখেছি, একটু আগে ডিফাইন করেছিলাম কিভাবে সেটা কাজ করছে। সেট এক্স পজিশন বা সেট ওয়াই পজিশন, সে প্রত্যেকটা মেথড কিভাবে কাজ করছে আমরা দেখেছি। সো সেটা সাপেক্ষে এই পজিশন গুলোর সাপেক্ষে আমরা এই জিনিসটাকে চেঞ্জ করে দিয়ে দিতে পারি। ওকে, সো অল্টারনেটিভ একটা ডেফিনিশন আমাদের কনস্ট্রাক্টর মেথডে, এটার সাপেক্ষে আমরা এটাকে চেঞ্জ করে নিয়ে নিতে পারি। সো একই রকম ভাবে আমরা যদি মিউটেটর মেথড গুলোকে যদি কল করতে চাই, সো হোয়াট ইজ এ মিউটেটর মেথড? সো এ মিউটেটর দ্যাট সেটস বোথ দ্য এক্স এন্ড ওয়াই পজিশন এট দ্য সেম টাইম, মানে যেগুলো হচ্ছে সেট মেথড হিসেবে ব্যবহার করা হয় কোন একটা পার্টিকুলার ভ্যালু সেট করার জন্য, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে মিউটেটর মেথড। আচ্ছা, সো ফর এক্সাম্পল আমরা যদি সেট পজিশন যদি করতে চাই, যে এই মুহূর্তে তার পজিশনটা কত সেটা যদি আমরা সেট করতে চাই, তাহলে হচ্ছে একই রকম ভাবে আমরা এক্স এর পজিশনটা সেট করব, ওয়াই এর পজিশনটা সেট করব। সো আমরা এখানে নতুন একটা মেথড লেখার চেষ্টা করতেছি, সেট পজিশন, ঠিক আছে। যে তার এই মুহূর্তে পজিশনটা কত সেই জিনিসটা আমি একটা মেথডের মাধ্যমে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, যে তার এক্স পজিশনটা কত, ওয়াই পজিশনটা কত, সেটা আসলে এই ফাংশন আমাকে প্রোভাইড করবে। সো এটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স পজিশনটা সেট করতেছি, ওয়াই পজিশনটা সেট করতেছি। সো একই রকম ভাবে এইটা আমি রিটার্নও করতে পারি যে তার এই মুহূর্তে পজিশনটা কত। সো একই রকম ভাবে গেট পজিশন মানে গেট পজিশন অফ এক্স এন্ড গেট পজিশন অফ ওয়াই, এই দুটো দিয়ে হচ্ছে আমি তার পজিশনটা রিটার্ন করতে পারি। সো আমি চাইলে হচ্ছে তার পজিশনটাকে আপডেট করতে পারি, যে সে আগে যে পজিশনে ছিল তার নতুন একটা পজিশন সে যদি মুভ করে, তার নতুন একটা পজিশন এখান থেকে আপডেট করতে পারি, তার ফুয়েল অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারি তার পজিশনের আপডেটের রেসপেক্টে, ঠিক আছে। ফর এক্সাম্পল ফুয়েল অ্যামাউন্টটা আমি হচ্ছে এখানে আপডেট করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কি কাজ করতেছে, যে সে কতটুকু পজিশন মুভ করছে এইটার সাপেক্ষে হচ্ছে তার ফুয়েল অ্যামাউন্টটা আপডেট হবে। এরকম একটা কাজ এখানে করার চেষ্টা করতেছি। এবং একই রকম ভাবে ওয়াই পজিশনটা আমি তার মুভ করতে পারি, আমাদের অ্যাকচুয়াল যে এক্স পজিশন ছিল, ওয়াই পজিশন ছিল, সেটাকে আমি হচ্ছে এখন নতুন করে সেট করে দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে আমাদের ওয়াই পজিশনটা কত হচ্ছে, ফুয়েল অ্যামাউন্টটা যতটুকু চেঞ্জ হচ্ছে তার সাপেক্ষে হচ্ছে আমি নতুন করে ওয়াই পজিশনটা ক্যালকুলেট করতেছি, ঠিক আছে। সে কতটুকু পজিশন মুভ করলো তার সাপেক্ষে নতুন করে ওয়াই পজিশনটা আমি রিক্যালকুলেট করছি। ওকে, এরকম একটা কাজ আমি এখানে করার চেষ্টা করতেছি। এবং এইটার সাপেক্ষে আমাদের যে সেট পজিশন আছে সেই পজিশন গুলো আপডেট হয়ে গেল। সো আমাদের নতুন করে পজিশনটাকে আমি সেট করছি আমাদের যেই দুইটা ভেরিয়েবল আছে সেই দুইটা ভেরিয়েবলের সাপেক্ষে। আর আলটিমেটলি আমার মেইন মেথড যেটা আছে, তো সেই মেইন মেথডটা আমরা হচ্ছে প্রত্যেকটা মেথডের সাপেক্ষে হচ্ছে এখন কল করার চেষ্টা করতেছি, এবং প্রত্যেকটা ভেরিয়েবল তখন হচ্ছে ওইখান থেকে আমি রিক্যালকুলেট করার চেষ্টা করব। বাট ইম্পর্টেন্টলি মেইন মেথডটা আমাদের এখানে অ্যাকচুয়াল যে ক্লাস বা কার ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি আমরা রাখছি না বা থাকবে না। কার ক্লাসের মধ্যে হচ্ছে শুধুমাত্র কার ক্লাস রিলেটেড যে বৈশিষ্ট্যগুলো সেটা নিয়েই হচ্ছে কার ক্লাসটা আমরা তৈরি করছি বা করব। আর তার বৈশিষ্ট্যগুলোকে দেখার জন্য আমরা আলাদা আরেকটা মেথড বা আলাদা আরেকটা ক্লাস ডিফাইন করব, যেখানে হচ্ছে তার অবজেক্ট আমরা তৈরি করব, এবং অবজেক্ট তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের ফাংশনালিটি মানে কার ক্লাসের রিলেটেড যে বিভিন্ন ধরনের ফাংশনালিটি গুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম, সেগুলো ইমপ্লিমেন্ট করব এবং দেখব হচ্ছে আমাদের কার ক্লাস ওই অনুযায়ী পারফর্ম করছে কিনা, বা সেক্ষেত্রে সে কিভাবে পারফর্ম করছে সেটা সিমুলেশন করার চেষ্টা করব।
সো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা এখন একটু দেখব। তো যেটা বলা হচ্ছে যে নরমালি হচ্ছে আমাদের কার ক্লাসের মধ্যে কোনো ধরনের মেইন মেথড থাকবে না, ঠিক আছে। সো সেটার জন্য আমাদের আলাদা একটা ক্লাস আমরা লিখবো। ফর এক্সাম্পল সেই ক্লাসটার নাম হচ্ছে কার সিমুলেশন, ঠিক আছে, যেখানে হচ্ছে আমাদের মেইন ফাংশনটা থাকবে এবং কার ক্লাসের অবজেক্টটা আমরা আসলে এখানে তৈরি করব। সো সেই কাজটা কিভাবে করা যেতে পারে বেসিক্যালি সেটাই এখন একটা, এই যে ক্লাসটা আমরা এতক্ষণ পর্যন্ত লিখলাম সেটা কিভাবে নেটবিনসে লেখা যেতে পারে সেটাই হচ্ছে আমি এখন একটু দেখানোর চেষ্টা করব। তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নেটবিনসের। জি স্যার। সো ফার্স্ট প্রোগ্রাম নামে এর আগে একদম মনে একটা প্রোগ্রাম লিখেছিলাম, সো আমি ওইখানে জাস্ট কাজটা করার চেষ্টা করতেছি। ফার্স্ট প্রোগ্রাম না, এটা করা যাবে না, নতুন আরেকটা প্রোগ্রাম আমি লেখার চেষ্টা করছি। সো জাভা অ্যাপ্লিকেশন। সো আমরা এখানে যে প্রজেক্টটা তৈরি করতেছি সেটার নাম হচ্ছে কার সিমুলেশন। তো কেন এরকম একটা নাম দিচ্ছি এটা বুঝতে হবে, তার কারণ হচ্ছে আমরা কার ক্লাসটা আলাদা জায়গায় লিখবো, বা কার সিমুলেশন একটা ক্লাস, কার ক্লাস হচ্ছে আরেকটা ক্লাস, ঠিক আছে। সো কার সিমুলেশন ক্লাসের মধ্যে এসে হচ্ছে আমরা কার ক্লাসের বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করব। সো মূলত কার ক্লাসের বৈশিষ্ট্যগুলো দেখার জন্য হচ্ছে এই কার সিমুলেশনটা, এবং এই কার সিমুলেশন ক্লাসের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেইন ফাংশনটা থাকবে। ওকে, সো সেইটার সাপেক্ষে হচ্ছে আমরা কার সিমুলেশন ক্লাসটাকে তৈরি করছি। কার সিমুলেশন ক্লাস, এবং খেয়াল করেন এইখানে হচ্ছে আমাদের মেইন ফাংশনটা। সো এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইখানে আমরা হচ্ছে আমাদের কার ক্লাসটাকে লেখার চেষ্টা করব। সো ক্লাস কার, এবং এইখানে আমাদের কার ক্লাসে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বা ফাংশনালিটি গুলো আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম, তো সেইগুলাকে হচ্ছে একটু আমরা আজকে দেখার চেষ্টা করব। সো কার ক্লাস, আচ্ছা আমি অলরেডি এটা লিখেছিলাম, বা এটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি। ওকে, সো কালার নামক সরাসরি কোনো ক্লাস আসলে আমাদের এখানে নেই, ঠিক আছে। এইটার জন্য আমাদেরকে খুব সম্ভবত ইউটিলিটি প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। না, কালার ক্লাসটা আমরা একটু দেখে নিই কোন প্যাকেজের মধ্যে হচ্ছে কালার ক্লাসটা আছে। সো এটা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ অবজেক্ট বা জাভা AWT ডট কালার। কিভাবে ব্যবহার করতে পারি একটু দেখেন। আশা করি এই জিনিসটা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার। সো যে কোনো একটা ডিফাইন্ড মেথড বা একটা ক্লাসকে আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, সো সেটা হচ্ছে মোটামুটি এখান থেকে আইডিয়া পাওয়া যাবে। যে সমস্ত মেথড গুলো হচ্ছে এইখানে আছে, ফাইনাল কালার, প্রত্যেকটা কালারের জন্য হচ্ছে এখানে একটা একটা করে মেথড দেওয়া আছে। ওকে,
সো সেট মেথড গুলো আমরা একটু দেখি, বা কালার ভ্যালুটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলোকে আমরা সেট করতে পারি। সো এটা দিয়ে ট্রাই করে দেখি, জাভা awt ডট কালার। সো কালার প্যাকেজটা আমরা এখানে পাচ্ছি, সরি ডট asterisk। বাট কালারকে সে এখনো পাচ্ছে না। স্যার কালার লেখাটা বড় হাতের হবে। কি সরাসরি কালারটা পেয়েছে, রাইট। ওকে, সো এখন আমরা চলে আসি ক্লাসের যে ডেফিনিশন গুলো ছিল। আমরা এখন লেকচারে চলে যাই। আমাদের আজকের বিশেষ করে যে ডিসকাশনটা ছিল, যে আমরা হচ্ছে এটা বৈশিষ্ট্যগুলোকে যদি ডিফাইন করতে চাই, আমাদের দুইটা কনস্ট্রাক্টর আছে। সো ফর এক্সাম্পল, প্রথমে হচ্ছে ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর যেটা, সেটা যদি আমরা ব্যবহার করতে চাই, সো এই মুহূর্তে কালারের ভ্যালুটা হচ্ছে ব্লু, এবং আমাদের কার সিমুলেশন যেটা আছে সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি, কালারের অবজেক্ট তৈরি করতে চাচ্ছি। কালার, সরি কালার না, ক্লাস, কার ক্লাসের কার ইকুয়াল টু নিউ কার, এরকম একটা কাজ আমরা করতে চাচ্ছি। সো কারের একটা অবজেক্ট আমি পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে, এটা দিয়ে তো আমি কনস্ট্রাক্টর কল হলো বা কালার ডট ব্লু এই সমস্ত ইনফরমেশন আমি পেয়ে গেলাম, কিন্তু আমি তো এই ভ্যালুগুলো কত আছে সেগুলো তো আমি এখানে জানি না, রাইট? সো এটার জন্য হচ্ছে আমাদের কিছু গেট মেথড, সেট মেথড অ্যাকচুয়ালি ডিফাইন করতে হবে। সো সেটার জন্য আমরা এখানে কোডের কিছু হেল্প নিতে পারি, ইনসার্ট কোড, যে গেটার, সবাই দেখছেন কি? আই হোপ প্রত্যেকেই এটা আগে ব্যবহার করেছেন কিনা জানি না। সো এই গেট মেথড, সেট মেথড গুলোকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি জেনারেট করে স্যার এটা ফেলতে পারি। বুঝতে পারিনি স্যার। একটু খেয়াল করেন কি করার চেষ্টা করছি আমি। এই যে আমার এখানে যতগুলো ভেরিয়েবল আছে, আমরা সি প্লাস প্লাস এর মধ্যে অবশ্যই ফাংশনালিটি পাই নাই, আমাদেরকে হাতে লিখতে হয়েছে। সো এই যে প্রাইভেট ভেরিয়েবল গুলো আছে, এই ভেরিয়েবল গুলোর জন্য প্রত্যেকটার জন্য আমরা হচ্ছে একটা গেট মেথড লিখতে হয়, একটা সেট মেথড লিখতে হয়, তাই না? যে ভ্যালুটা কত সেটা আমি জানতে চাই, সো এটা ভ্যালুটা রিটার্ন করি, ঠিক আছে, গেট মেথডের মাধ্যমে। যেমন গেট কালার আছে, সো আমি একটা গেট কালার মেথড লিখতাম। এক্স একটা পজিশন আছে, এটা জন্য আমি একটা গেট এক্স পজিশন লিখলাম। ওয়াই পজিশন আছে, গেট ওয়াই পজিশন লিখলাম। সো এইগুলো হচ্ছে আমি সিস্টেম থেকে অটোমেটিক্যালি জেনারেট করে ফেলতে পারি এই মেথডগুলো, ঠিক আছে। একই রকম ভাবে আমি হচ্ছে চাইলে সেট মেথড গুলোকেও জেনারেট করতে পারি ভেরিয়েবল গুলোর সাপেক্ষে, কিন্তু ঠিক আছে। এই যে ইনসার্ট কোড, ওকে। তারপরে হচ্ছে সেটার মেথড, ওকে, সরি, কারের যতগুলো আছে সবগুলোর জন্য হচ্ছে আমার সেট মেথডটা একই রকম ভাবে জেনারেট হয়ে যাবে।
সেট ফুয়েল, সেট ওয়াই পজিশন, সেট এক্স পজিশন, ঠিক আছে। সো গেট মেথড এবং সেট মেথড, এই দুটা মেথডই হচ্ছে এখানে আমি অটো জেনারেট করে ফেললাম, মানে লেখার সময়টাকে নষ্ট না করে আর কি। বাট ফাংশনালিটিটা কি সেটা আমরা কিন্তু বুঝতে হবে। সো আমি জাস্ট ভ্যালুটা কত সেটা জানতে চাচ্ছি, যেহেতু আমার এখানে কিন্তু এখন কার ক্লাসের সাপেক্ষে কার ডট যখনই দিচ্ছি, খেয়াল করেন গেট কালার, গেট ফুয়েল, সেট গেট এক্সপোজিশন, গেট ওয়াই পজিশন, ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশন আমি পেয়ে যাচ্ছি। ওকে, সো ফর এক্সাম্পল গেট কালার, এই মুহূর্তে কালার ভ্যালুটা কত আছে আমি সেটা অ্যাকচুয়ালি জানতে চাই। বা জানতে চাই বলতে এটা তো আসলে আমি প্রিন্ট করছি না, আমাকে আসলে এটা প্রিন্ট করতে হবে, তাহলে আমি সেটা জানতে পারবো। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্ট এলএন, তার ভিতরে হচ্ছে আমি গেট কালার, এরকম একটা জিনিস জানতে চাই যে আমার এই মুহূর্তে কালারের ভ্যালুটা কত আছে। ওকে, সো এইটুকু জিনিস দিয়ে যদি আমি প্রোগ্রামটাকে যদি রান করার চেষ্টা করি, সো বিল্ড সাকসেসফুল, এখানে এই মুহূর্তে কোনো এরর নেই। একটু যদি রান করি, সো এই মুহূর্তে খেয়াল করে দেখেন জাভা AWT কালার ভ্যালুটা আমাকে প্রোভাইড করতেছে, যেটা হচ্ছে কত, ব্লু, ঠিক আছে, RGB এই ফরম্যাটে হচ্ছে আমাকে ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে। সো কালার ভ্যালুটা RGB ফরম্যাটে আমাকে দিচ্ছে। সো RGB থেকে আমি সরাসরি স্ট্যাটিক কালার হিসেবে সেটাকে প্রিন্ট করতে পারি। সেটাকে কোন মেথডের মাধ্যমে প্রিন্ট করতে পারি, নরমালি সে হচ্ছে RGB ফরম্যাটে হচ্ছে আমাকে রিটার্ন করে। ওকে, ওকে, অ্যাকচুয়ালি এটাকে হচ্ছে টু স্ট্রিং এ কনভার্ট করতে হবে। সো লেট মি ট্রাই। টু স্ট্রিং মেথড দিয়ে এটাকে অ্যাকচুয়ালি ফরম্যাট করতে হবে খুব সম্ভবত। লেট মি ট্রাই, যেটা কাজ করছে কিনা। ওকে, সো স্ট্রিং মেথড ইকুয়াল টু মেথড,
সে হচ্ছে কালার এক্সপেক্ট করতেছে, তাই তো? আচ্ছা, এটাকে একটু পরে প্রসেসিং করি। আমি আগে যে কাজগুলো দেখাতে চেয়েছি সেটা দেখাই। এটা স্ট্রিং দিয়ে ফরম্যাট করা লাগবে। এই মতো এটাকে সিম্পলিফাইড রাখি, বাট এই স্ট্রিংটাকে হচ্ছে মানে কালার ভ্যালুটাকে হচ্ছে আমাদের ফরম্যাট করে একটা কালার ভ্যালুতে প্রকাশ করতে হবে। ওকে, সো যাই হোক, এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের এরকম একটা ফরম্যাটে হচ্ছে ভ্যালুটা দিচ্ছে। বাট ইম্পর্টেন্ট ব্যাপারটা খেয়াল করে দেখেন, এইখানে একটু আগে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যদি উইদাউট ইনিশিয়ালাইজেশন যদি ব্যবহার করতে চাই, যেমন এইখানে আমাকে যখন আমি স্ট্রিং ভ্যারিয়েবলটাকে ডিফাইন করেছিলাম, সাথে সাথে কিন্তু আমাকে একটা অ্যারো দিচ্ছিল যে এটা ইনিশিয়ালাইজ করা হয়নি, ঠিক আছে? অথবা সেকেন্ডলি, এখানে আমাদের যে ভ্যারিয়েবলটা ফাংশনটা আমরা ব্যবহার করেছি সেট কালার, এটা যদি পাবলিকের জায়গায় যদি প্রাইভেট হয়, ঠিক আছে? এখন সাথে সাথে এইখানে কোনো এরর নেই, বাট এইখানে যখন আমরা এটাকে রান করার চেষ্টা করতেছি, ঠিক আছে, গেট কালার মেথডটাকে আমরা সরি প্রাইভেট করেছি, সেট কালার অ্যাকচুয়ালি পাবলিক, আর গেট কালারকে আমি করে দিলাম হচ্ছে প্রাইভেট। এখন খেয়াল করেন, এটা এইখানে কোনো এরর নেই, বাট এইখানে সাথে সাথে একটা এরর চলে আসছে, ঠিক আছে? গেট কালার মেথডটা হচ্ছে আমার একটা প্রাইভেট মেথড, সো অ্যাকচুয়ালি এটা দিয়ে আমি প্রোগ্রাম রান করতে পারবো না। রান করতে গেলেই হচ্ছে আমার অ্যাকচুয়ালি সাথে সাথে এক গাদা এরর ধরায় দেবে যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্রাইভেট মেথড, সো এখানে এটাকে অ্যাক্সেস করা পসিবল না। সো বেসিক্যালি প্রাইভেট মেথড বা প্রাইভেট ভেরিয়েবলকে আমরা আসলে কোনোভাবে অ্যাক্সেস করতে পারি না। একই রকম ভাবে আমি যদি এখানে ফর এক্সাম্পল কার ডট যে ভেরিয়েবল গুলো আছে ফুয়েল, এটা যদি রান করার চেষ্টা করি, সাথে সাথে হচ্ছে আমাকে ইয়ে করার চেষ্টা করবে যে এইখানে এটাকে অ্যাক্সেস করা পসিবল না। ফর এক্সাম্পল সো সাথে সাথে হচ্ছে আমার অ্যারো এখনো পর্যন্ত পারসিস্ট করতেছে যে ফুয়েল ইজ এ প্রাইভেট ভেরিয়েবল। সো প্রাইভেট ভেরিয়েবল গুলোকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো না, তাদের অ্যাক্সেসিবিলিটির জন্যই হচ্ছে আমার এই মেম্বার মেথড গুলো। এখন এইখানে আমরা এতক্ষণ পর্যন্ত যে মেথড গুলো দেখলাম সেটা হচ্ছে আমার সিম্পল কনস্ট্রাক্টর মেথড, এবং কনস্ট্রাক্টর মেথডের মধ্যে আমরা অলরেডি হচ্ছে দুইটা ভ্যালু দিয়ে আসছি, এক্স পজিশন, ওয়াই পজিশন। তো সবচেয়ে খেয়াল করার বিষয়, আমার এইখানে ফুয়েল এবং কালার এই দুটা ভ্যালু হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করছি, ঠিক আছে, ব্লু দিয়ে। এবং এইটার সাপেক্ষে হচ্ছে আমাদের প্রোগ্রামটা যখন রান করতেছিল তখন হচ্ছে 8 জিবি ভ্যালুতে হচ্ছে এইটা ভ্যালু দিয়ে ব্লু যেটা সেইটার ভ্যালুটা হচ্ছে আমাদেরকে দিচ্ছিল। এখন আমরা যদি চাই এগুলো প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ করার জন্য, ঠিক আছে, যেমন সেট কালার, সেট কালার দিয়ে আমি হচ্ছে একটা কালার ভ্যালু হচ্ছে এখানে প্রোভাইড করতে পারি। সো এইটার সাপেক্ষে হচ্ছে তখন করসপন্ডিং ভ্যালুটাও আমার চেঞ্জ হয়ে যাবে। এবং আমাদের যে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের মধ্যে আমরা দেখি যে আমরা সরাসরি হচ্ছে এইখানে কালার ভ্যালুটা প্রোভাইড করতে পারি, ঠিক আছে, কালার ডট ব্লু। এইখানে আমরা যে কাজটা করছিলাম, কন্ট্রোল এক্স কালার, কালার ইকুয়াল টু কালার ডট ব্লু এবং ফুয়েল ইকুয়াল টু হচ্ছে 1000, সেটার সাপেক্ষে ফুয়েলের এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি সরাই ফেললাম। এবং
নতুন করে আরেকটা কনস্ট্রাক্টর মেথড আমরা পরে যেটা লিখছিলাম এই কনস্ট্রাক্টর মেথডটাকে ইন্ট্রোডিউস করলাম। ওকে, সো এটা একটা কনস্ট্রাক্টর, এটা হচ্ছে আরেকটা কনস্ট্রাক্টর। এই দুইটার সাপেক্ষে যদি আমি দুইটা অবজেক্ট যদি তৈরি করার চেষ্টা করি, একটা হচ্ছে এটা দিয়ে খুব ভালোভাবে কাজ করবে বা কাজ করে কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। তো সেক্ষেত্রে সে কালার ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করতেছে। আরেকটা ভ্যালু এখানে প্রিন্ট করার চেষ্টা করি। একটা হচ্ছে গেট কালার, আরেকটা হচ্ছে কার ডট গেট ফুয়েল। সো ফুয়েল অ্যামাউন্ট হচ্ছে 1000 দেখা যাচ্ছে, আর কালার ভ্যালুটা হচ্ছে ব্লু। একই রকম ভাবে আমি সেকেন্ড যে ইয়েটা আছে সেটা নিয়ে যদি আমি আরেকটা অবজেক্ট যদি তৈরি করতে চাই, কার টু ইকুয়াল টু হচ্ছে নিউ, দেন হচ্ছে আমি কার যেটা তৈরি করেছি এইটা দিয়ে নয়, আমাদের প্যারামিটার গুলো কিভাবে পাস করেছি আমি, প্রথমে ছিল হচ্ছে আমার কালার ভ্যালু, তারপর হচ্ছে এক্স পজিশন, ওয়াই পজিশন এবং ফুল অ্যামাউন্ট। তো সেই অনুযায়ী কালার ডট ফর এক্সাম্পল ব্ল্যাক সেইটা, তারপর হচ্ছে ফর এক্সাম্পল এক্স পজিশন কমা ওয়াই পজিশন কমা ফুয়েল অ্যামাউন্ট, এরকম একটা জিনিস দিয়ে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম এবং সেটার সাপেক্ষে আমি আবার প্রিন্ট করার চেষ্টা করতেছি। ইম্পর্টেন্ট ব্যাপার এটা হচ্ছে কার টু এর জন্য। কার টু এর জন্য আমি এই বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করতেছি। খেয়াল করে দেখেন, একটার বৈশিষ্ট্য হচ্ছে RGB 00255 আর একটা হচ্ছে 000 which actually means black, আর ফুয়েল অ্যামাউন্ট হচ্ছে 500। আচ্ছা, আমি এই মুহূর্তে শুধু ফুয়েলটা প্রিন্ট করেছি, এক্স পজিশন ওয়াই পজিশন প্রিন্ট করিনি। একই রকম ভাবে পরবর্তীতে যখন আমরা এটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে, যে আমার যে ফাংশন গুলো আছে, যে চারটা সেট মেথড আমি ডিফাইন করলাম, এই চারটা সেট মেথডের সাপেক্ষে যদি আমি এখন এই ফাংশনটাকে যদি রিপ্লেস করি, আচ্ছা, সো এখানে কালার ইকুয়াল টু আমার মেথডটার নাম কি ছিল একটু দেখে নিন, গেট কালার। সো এখানে একটু খেয়াল রাখতে হবে যে এখানে একটা অপারেটর আমাকে ব্যবহার করতে হবে, দিস ডট গেট কালার। সো দিস যে কিওয়ার্ডটা, এটা ব্যবহার আমরা সি প্লাস প্লাসে দেখে আসছিলাম, যেটা এই মুহূর্তে কোন ক্লাস নিয়ে কাজ করছি সেটাকে আসলে রিপ্রেজেন্ট করে। সো একই রকম ভাবে দিস ডট গেট এক্স পজিশন, this dot get y position, this dot get fuel. স্যার এখানে দিস কি ব্যবহার করার প্রয়োজন? this ব্যবহার করাটা বেটার, ঠিক আছে। স্যার This এখানে তো মনে হয় ব্যবহার না করলেও হতো, কারণ স্যার আমার এখানে যে কনস্ট্রাক্টরটা এখানে তো স্যার আমার ওই সেম ভেরিয়েবল তো নাই স্যার। নট অনলি সেম ভেরিয়েবল, আমি যেটা বললাম যে এইটা হচ্ছে সেম ভেরিয়েবলের বাইরে অলওয়েজ আমি এই মুহূর্তে কোন অবজেক্টটা নিয়ে কাজ করছি সেই অবজেক্টটার ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে দিস কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। সো দিস এর ব্যবহারটা জাভার মধ্যে আরেকটু বেশি, যেটা আমরা দিস এর ব্যবহার স্পেসিফিক্যালি দেখব, ঠিক আছে। এই মুহূর্তে যতটুকু মনে আছে সি প্লাস প্লাস এর সাপেক্ষে এটুকু মনে রাখি যে দিস কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি হচ্ছে যে ক্লাস নিয়ে, যে অবজেক্ট নিয়ে এখন কাজ করছি সেই অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে দিস কিওয়ার্ডটা ব্যবহার করি। এবং এটা এক্সাম্পল হিসেবে আমি বুঝিয়েছিলাম যে আমার যদি দুইটা জায়গায় যদি সেম ভেরিয়েবল যদি থাকে, তো সেই অ্যাম্বিগিউটিটা দূর করার জন্য হচ্ছে আমরা দিস কিওয়ার্ডটা ব্যবহার করেছি, মনে পড়ে কিনা, ঠিক আছে। সেটা সাপেক্ষে হচ্ছে মনে হয় ইয়ে করতেছিলেন। সো
কালার ভ্যালুটা ভেরিয়েবলটা দুটো সেম না হলেও আমরা কিন্তু এটাকে যে কোনো সময় ব্যবহার করতে পারবো, যাতে করে আমি কোন অবজেক্টের জন্য এটাকে অ্যাকচুয়ালি কল করছি সেটা বোঝার জন্য। ঠিক আছে, ওকে স্যার। সো এখানে আমরা যে কাজটা করলাম, এই যে সেট মেথড গুলো, সরি আমি তো প্যারামিটারে পাস করিনি, ঠিক আছে, আমি গেট মেথডকে কল দিয়েছি, টোটালি রং। সো দিস ডট সেট সেট কালার, এবং এখানে হচ্ছে কালার আমি হচ্ছে সি কে পাঠাবো, সেট করার চেষ্টা করতেছি, সেট না করে আমি হচ্ছে অ্যাকচুয়ালি গেট করার চেষ্টা করছি আনফরচুনেটলি। সো দিস ডট সেট সেট এক্স পজিশন, এবং সেটা হচ্ছে এক্স। ভুল করতেছি, ডেফিনেশনটা ভুল দিয়ে দিয়েছি, সেট কালারটা কিছু রিটার্ন করবে না। সো সেট কি আছে সেকেন্ড ফাংশনটা, সেট এক্স পজিশন। এখানে আমাদের ফাংশন গুলোকে কেন পাচ্ছে না সেটা তো আমি একটু ক্লিয়ার করে দিই, এগুলো নিচে ডিফাইন হওয়ার কারণে। গেট মেথড গুলোকে ডিফাইন করে দিলাম। সো গেট এক্স পজিশন, সেটা হচ্ছে এক্স। So we are overreading, that's not a problem. Y pos, সেটা হচ্ছে y, ওকে। এরকম ভাবে সেট 12, সেটা সম্ভবত f। সো এই চারটা মেথডকে হচ্ছে আমি ওভাররিড করে নতুন করে রিডেফিনিশন দেওয়ার চেষ্টা করলাম। সো এখন খেয়াল করে দেখি আমার প্রোগ্রাম রানিং এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে। সো বিল্ড সাকসেসফুল, সেটার ক্ষেত্রে সে একই রকম ভাবে কাজ করছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যদি এইটার জন্য যদি এখন এই ভ্যালুগুলো যদি চেঞ্জ করে দিই, আচ্ছা এটার ক্ষেত্রে তো চেঞ্জ হবে না অ্যাকচুয়ালি, কারণ আমরা এখানে আর অন্য কোনো কনস্ট্রাক্টর মেথড কল করিনি। এটাকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি যদি একই রকম ভাবে একটু আগে যেটা তৈরি করেছিলাম, আচ্ছা সেট পজিশন না ব্যবহার করে সরাসরি আমার যে ভেরিয়েবল ছিল কালার, কালার ইকুয়াল টু সি, এরকম ভাবে একটা কাজ করতে পারি। তারপরে হচ্ছে সম্ভবত এক্স পজিশন, রাইট, এক্স পস, x pos equal to x, then y position equal to y, and then fuel equal to f. So এই দুইটা ডেফিনিশন হুবহু সেম, বাট খেয়াল করেন আমাকে সাথে সাথে এখানে একটা এরর কিন্তু দিচ্ছে। এরর কেন দিচ্ছে একটু খেয়াল করি, এররটাকে কনস্ট্রাক্টর কার ইজ অলরেডি ডিফাইন্ড ইন কার ক্লাস, ঠিক আছে। সো এই যে সেম কনস্ট্রাক্টরটা আমরা খেয়াল করব এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় তাদের প্যারামিটারের সেম ডেফিনিশন, মানে তাদের অর্ডার অফ প্যারামিটার, নাম্বার অফ প্যারামিটার, টাইপ অফ প্যারামিটার সবগুলা সেম, ঠিক আছে, যার জন্য আসলে আমরা এই ফরম্যাটে আসলে এটাকে ডিফাইন করতে পারবো না। তাহলে কি আমরা টোটালি ইয়ে করতে পারবো না? পারবো। ফর এক্সাম্পল এইখানে আমি দুইটা বা তিনটা ইয়ে রাখলাম,
কালার ভ্যালুটা অ্যাকচুয়ালি নেই। So, এখানে আমার নাম্বার অফ প্যারামিটার এবং টাইপ অফ প্যারামিটার কিন্তু চেঞ্জ হয়ে গেল। So, এরকম ভাবে আমি চাইলে মাল্টিপল প্যারামিটার রাখতে পারি। So, স্যার এখানে আমরা যদি একটা প্যারামিটার একটু ঘুরিয়ে দিতাম স্যার, মানে কালারটা আগে না দিয়ে পরে দিতাম, তাহলে তো আর মনে হয় যেন একটা কনফ্লিক্ট সৃষ্টি করতো না। কনফ্লিক্ট সৃষ্টি করতো না, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে মানে হ্যাঁ সেটাও করতে পারতাম। So, যেটা আমরা বললাম যে টাইপ অফ প্যারামিটার এবং অর্ডার অফ প্যারামিটার, আচ্ছা, সো সেই জিনিসটা আমরা করতে পারি। সরি, সি। সো সেটার সাপেক্ষে কিন্তু একই রকম ভাবে কাজ করবে। কথা বুঝতে পারছি কি? আমাকে দেখতে হবে টাইপ অফ প্যারামিটার এবং অর্ডার অফ প্যারামিটার এটার মধ্যে পার্থক্য আছে কিনা, তাহলে দুইটা ডিফারেন্ট ফাংশন হিসেবে কাজ করবে। আচ্ছা, না হলে কিন্তু তাদের যদি সিগনেচার যদি সেম হয় তাহলে তারা কাজ করবে না, বা আমাকে হচ্ছে এরর দেবে, কারণ সে তখন ডিস্টিংগুইশ করতে পারবে না অ্যাকচুয়ালি কোন মেথডটাকে সে কল করবে। ক্লিয়ার কথাটুকু? সো এটার সাপেক্ষে জি হচ্ছে যে কোনো সংখ্যক প্যারামিটার ডিফাইন করতে পারবো, এবং এটাকে আমরা বললাম হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর একটা, আর একটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে এটা তো আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর, যখন আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর দিচ্ছি, ঠিক আছে, আমরা জানি নরমালি হচ্ছে আমাদের এই ফাংশন বা এই কনস্ট্রাক্টর আমাদেরকে সিস্টেম প্রোভাইড করে। বাট এই যে এখন আমি যখন নিজস্ব কনস্ট্রাক্টর লিখেছি বা দিয়েছি, তখন কিন্তু সিস্টেম আমাকে আর এটা প্রোভাইড করছে না, যার জন্য এখানে অলরেডি আমার এরর হয়ে আছে। ওকে, এবং যদি আমি কল করতে যাই সাথে সাথে হচ্ছে আমার এখানে এরর তৈরি করবে। সুতরাং যদি আমি নিজে কনস্ট্রাক্টর ডিফাইন করি, অবশ্যই আমাকে এই প্যারামিটার এই কনস্ট্রাক্টরটুকুকে লিখতে হবে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি কোনো ডেফিনিশন নাই, বা হয়তো আমি এটাকে ব্যবহার করছিও না, ঠিক আছে, বাট স্টিল এটা ডেফিনিশনটা প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ আমি সেটাকে ব্যবহার করতে পারবো না। সো যতটুকু পর্যন্ত ডিসকাস করলাম, বেসিক্যালি ক্লাস কিভাবে লিখতে হয়, অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, ডিফল্ট কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে, জাভার রেসপেক্টে এই জিনিসগুলো আজকে আমরা দেখার চেষ্টা করেছি। এইগুলোতে কারো কোনো কোয়েশ্চেন এই মুহূর্তে আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা, আমরা কি এখন যে কোনো ধরনের ক্লাস লিখতে পারবো কিনা, এবং হচ্ছে এখানে গেট সেট মেথড গুলো কিভাবে আমরা তৈরি করতে পারি, সেই জিনিসটাও আমরা কিন্তু না লিখেই সরাসরি পেয়ে যাচ্ছি। ইভেন কোন স্যার অটো জেনারেট করার ব্যাপারটা একটু আবার দেখাই দেন, নেট প্রবলেমের কারণে স্যার ভালো করে দেখতে রাইট পারিনি। বাটনে ক্লিক করব, ইনসার্ট কোড। ওকে, ইনসার্ট কোডে যাব, যেমন এখানে দেখেন কনস্ট্রাক্টরকেও আমরা কিন্তু জেনারেট করতে পারি, ঠিক আছে, আমি অলরেডি গেট মেথড সেট মেথড জেনারেট করে ফেলেছি, এই জন্য এগুলো আর এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। এই মুহূর্তে আমি ওকে যদি স্যার। কনস্ট্রাক্টর ডিফাইন করতে পারি নতুন করে, কনস্ট্রাক্টর যদি জেনারেট করতে চাই, যেমন দেখেন এক্স পজিশন, ওয়াই পজিশন, এইগুলো নিয়ে হচ্ছে আমি একটা কনস্ট্রাক্টর জেনারেট করতে পারি, দেখি সেটা। ওকে, এই যে খেয়াল করেন কার ক্লাসের আরেকটা কনস্ট্রাক্টর জেনারেট হয়েছে, যেটা হচ্ছে এক্স পজিশন এবং ওয়াই পজিশন নিয়ে। বুঝতে পেরেছি কি? এখানে অলরেডি আমার বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর স্যার। জেনারেট করা আছে, ঠিক আছে। সো যদি এগুলো যদি লেখা যদি না থাকতো, তাহলে এগুলোর সাপেক্ষেও আমার কনস্ট্রাক্টর আমি সিস্টেম থেকে জেনারেট করে ফেলতে পারতাম। সো আই গেস ক্লাসটুকু ক্লিয়ার। যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা ডিসকাস করতে পারি, না হলে ক্লাসটা শেষ করব।